ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। এখানে আমাদের গল্পের নায়িকাকে তার বয়ফ্রেন্ড ড্রাগ দিয়ে দিয়েছিল যাতে বিজনেস ডিল পেতে সে তাকে ইউজ করতে পারে, কিন্তু ভুলবশত আমাদের গল্পের নায়িকা চলে যায় আমাদের মাফিয়া হিরোর রুমে। যদিও সেদিন তাদের মধ্যে কোনো কিছুই হয়নি, কিন্তু আমাদের মাফিয়া হিরো তাকে জোর করে বিয়ে করে। তাহলে চলো ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের হিরো ইউ এবং আমাদের গল্পের নায়িকা জিয়াংকে আমরা দেখতে পাই, যারা বাথটাবে ছিল। তারা তো সেই জায়গায় কিসিং করছিল। পরের দিন সকালে যখন জিয়াংয়ের ঘুম ভাঙে, সে নিজের শরীরে কোনো জামাই দেখতে পায় না, তাই সে তো অনেক বেশি শকড হয়। তখন ইউ তাকে জিজ্ঞেস করে, তুমি জেগে গেছো? জিয়াং তো ইউকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করেছো? ইউ তাকে বলে, তোমার কি মনে হচ্ছে আমি কি করেছি? জিয়াং তো কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, তার ফোন নিয়ে বলতে শুরু করে, তুমি আমাকে রেপ করেছো, আমি এখনই পুলিশকে ডাকছি। আর সে তো নাম্বার ডায়াল করেছিল। তার কাছে ইউ চলে আসে আর বলে, তুমি যদি পুলিশকে ডাকতে চাও তাহলে ডাকতে পারো, কিন্তু আগে ভেবে দেখো কি হয়েছিল। এখানে সিন কাট হয় এবং আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জিয়াং একটা পার্টির মধ্যে ছিল। তার কাছে তার বিএফ আসে আর বলে, তুমি আমার সাথে চলো, আমার আঙ্কেলের সাথে দেখা করাবো। তারপর তার বিএফ তাকে ইউর কাছে নিয়ে যায়। আসলে ইউ তার আঙ্কেল ছিল। সেখানেই জিয়াং এবং ইউর প্রথমবার দেখা হয়। তারপর জিয়াং একটা গাছ থেকে পাখির হাউস নামানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনো রকম ভাবে সেটা ধরতে পারছিল না। তখনই তার কাছে ইউ আসে আর তাকে সে বার্ড হাউসটা নামাতে সাহায্য করে। এরকম ভাবে তারা তো অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। জিয়াং তাই দূরে সরার চেষ্টা করে, কিন্তু সে হঠাৎ করে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু ইউ তাকে ধরে ফেলে। এই চক্করে তারা তো আরো বেশি কাছাকাছি চলে আসে। জিয়াং তখন তাড়াতাড়ি করে তাকে দূরে করে সেখান থেকে চলে যায়। তারপর জিয়াং তার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে ছিল, যেখানে তারা ডিনার করতে এসেছিল। সেখানে সে তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর সে এত মাতাল ছিল সে তো ভালো মতো হাঁটতেও পারছিল না। ইউ তো সেখান দিয়ে যাচ্ছিল। জিয়াং এরকম ভান করে সে একদমই মাতাল না, কিন্তু ইউ দেখার পরে বুঝতে পারে সে অনেক বেশি মাতাল হয়ে গেছে, তাই সে তাকে থামায় আর বলে, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। জিয়াং তাকে বলে, না, আমাকে নেওয়ার জন্য চ্যান আসবে। তখনই সেখানে তার বিএফ চ্যানও চলে আসে। এটা দেখার পর তো ইউর একদমই ভালো লাগে না, তাই সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তারপরের দিন ইউ জিয়াংয়ের কোম্পানিতে তার জন্য ফুল পাঠায়। যে ফুলগুলো তার টেবিলে রাখা হয়েছিল, তাকে তার সব কলিগেরা বলছিল, তুমি তো অনেক বেশি লাকি, মনে হচ্ছে তোমার বিএফ অনেক বেশি ধনী। জিয়াং তো এটা ভেবে অনেক বেশি হ্যাপি হয় চ্যান পাঠিয়েছে, কিন্তু কার্ড দেখার পর সে জানতে পারে তার বিএফ তো পাঠায়নি এটা। তখনই ইউ তাকে কল করে আর জিজ্ঞেস করে, তোমার ফুল কেমন লেগেছে? জিয়াং তাকে বলে, এই সব কিছুর মানে কি? আপনি কি জানেন না আমি চ্যানের জিএফ? এই সব কিছু করতে আপনার কি লজ্জা লাগছে না? ইউ বলে, লজ্জা লাগার কি হয়েছে? তুমি কি আফটারনুনে ফিরে আছো? আমার তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু জিয়াং তাকে কোনো কিছু না বলেই কল কেটে দেয়। তাই ইউ তো তার অফিসের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল আর স্মোক করছিল। তখনই তো জিয়াং তার অফিস থেকে বের হয় এবং সেই ফুলগুলোকে আবর্জনার মধ্যে ফেলে দেয়। এসব দেখে তো ইউর অনেক বেশি রাগ হচ্ছিল। জিয়াং তো জানতো না তার পেছনে ইউ দাঁড়িয়ে আছে। সে তো হঠাৎ করে তাকে দেখে অনেক বেশি অবাক হয়। ইউ তাকে বলে, আমার দেওয়া ফুলের কি এতটুকুই মূল্য? তার জায়গা আবর্জনায় হলো। জিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে? ইউ বলে, আমি তোমাকে ফোনে কিছু জিজ্ঞেস করেছিলাম, তুমি কোনো জবাব দাওনি। জিয়াং বলে, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, আমার বিএফ আছে, তাই তুমি এখান থেকে চলে যাও। আর তুমি ভুলে যেও না তোমার ভাতিজাই হচ্ছে আমার বিএফ। ইউ তো জিয়াংকে বলে, তুমি তোমার বিএফকে নিয়ে অনেক বেশি প্রাউড করো, আমি খুব শীঘ্রই তার আসল চেহারা তোমাকে দেখাবো। এ কথা বলে সে তো চলে যায়। তারপরে সিনে চ্যান জিয়াংয়ের সাথে দেখা করার জন্য তার অফিসের বাইরে এসেছিল। জিয়াংয়ের সাথে তার একজন কলিগ ছিল। সে চ্যানকে বলছিল, তোমার মানানোর উপায় অনেক বেশি ভালো, সে ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল, যে ফুলগুলো কালকে সকালে তুমি তার জন্য পাঠিয়েছিলে। চ্যান তো বলে, কোন ফুলের কথা বলছে? আমি তো কোনো ফুলই পাঠাইনি। তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্ট বলল তুমি পার্কিংয়ে কারোর সাথে কথা বলছিলে, আমাকে বলো সে কে ছিল। জিয়াং তাকে কোনো কিছুই বলতে পারে না। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি নিজেই খোঁজ নিব। এ কথা বলে সে চলে যায়। তারপর চ্যান তো চলে যায় ইউর কাছে আর তাকে বলে, আমি আর জিয়াং ক্লাসমেট, আর আমরা অনেক সময় ধরে একে অপরকে পছন্দ করি, আর আমরা এ ব্যাপারে একে অপরের পরিবারকেও জানিয়ে দিয়েছি যে পরের বছরে আমরা বিয়ে করব। ইউ বলে, ও আচ্ছা, কিন্তু এই সব কিছু তুমি কেন আমাকে বলছো? তোমার যদি বিয়ের কথাবার্তা বলার থাকে তোমার মা বাবাকে বলো, আমাকে কেন বলছো? চ্যান বলে, আমি আপনাকে এই সব কিছু এই কারণে বলছি, কারণ আমি জানতে পেরেছি কালকে আপনি আমার জিএফকে ফুল পাঠিয়েছেন, তাই আমি কি জানতে পারি এর পেছনের কারণ কি? ইউ বলে, তার মানে সে তোমাকে কোনো কিছুই বলেনি? চ্যান বলে, সে আমাকে কি বলবে? ইউ বলে, আমি তাকে পছন্দ করি আর আমি তাকে রাজি করানোর চেষ্টা করছি, সে কি তোমাকে এ ব্যাপারে কোনো কিছু বলেনি? চ্যান তো রেগে বলতে শুরু করে, সে আমার জিএফ, আপনি কিভাবে এরকম করতে পারেন?
ইউ বলে এটাই ব্যাপার, সে তোমার জিএফ, তোমার ওয়াইফ না। এর মানে এখনো আমার কাছে চান্স আছে। আর সে যদি তোমার ওয়াইফও হতো, আমি কোনো না কোনো ভাবে তোমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিতাম। তাই আমি তোমাকে বলছি তুমি তাকে ছেড়ে দাও, কারণ তাকে বিয়ে করলে তুমি কোনো কিছুই পাবে না। আমি তোমার জন্য এরকম কাউকে খুঁজে দিব যাকে বিয়ে করলে তোমার কেরিয়ারে অনেক বেশি লাভ হবে। আর তুমি যে প্রজেক্টের পেছনে এত বেশি করে পড়ে আছো, সে প্রজেক্টও আমি তোমাকেই দিয়ে দিব। ভেবে দেখো, একটা মেয়েকে ছেড়ে দিলে তোমার জীবনে তুমি কত কিছু পেয়ে যাবে। চ্যান তো চিন্তায় পড়ে যায়। তাকে ইউ বলে আমি তোমাকে 3 দিনের সময় দিচ্ছি, তুমি ডিসিশন নিয়ে নিও তুমি আসলে কি করতে চাও। চ্যান যখন বাইরে আসে তখন জিয়াং তাকে কল করে আর বলে কি হয়েছে। চ্যান বলে কোনো কিছু হয়নি, তুমি চিন্তা করবে না, আমি আঙ্কেলের সাথে কথা বলে নিয়েছি, সে তোমাকে আর প্যারেশান করবে না। জিয়াং ওই কথা শোনার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায়। চ্যান তারপর জিয়াংকে এরকম একটা রেস্টুরেন্টে আনে যে রেস্টুরেন্টে কেউই ছিল না। জিয়াং তো চ্যানকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে ডিনার করার জন্য আমাকে এই রেস্টুরেন্টে ডাকলে, তাছাড়া এই রেস্টুরেন্টটা তো অনেক বেশি বিখ্যাত, আর এই রেস্টুরেন্টে কেউ নেই কেন। চ্যান তাকে বলে কারণ আমি রেস্টুরেন্টটাই বুক করে ফেলেছি, কারণ কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্কের অ্যানিভার্সারি আসছে। জিয়াং বলে কিন্তু আরও 2-3 দিন আছে আমাদের অ্যানিভার্সারি আসতে, তুমি কেন এত বেশি খরচ করেছো। কিন্তু চ্যান তাকে একটা ফুলের বুকেট দেয়, যেটা দেখার পর সে অনেক বেশি হ্যাপি হয়। কিন্তু সেখানে চ্যানকে অনেক বেশি নার্ভাস মনে হচ্ছিল। আর জিয়াং তো সেই জায়গায় এত বেশি হ্যাপি ছিল, এত কিছুর ওপর সে নোটিসই করে না। আসলে চ্যান ডিসাইড করে নিয়েছিল সে এরকম কোনো মেয়েকে বিয়ে করবে যাকে বিয়ে করলে তার কেরিয়ারে সে অনেক বেশি আগে যেতে পারবে। আর ইউ তো তাকে প্রস্তাব দিয়েছিল সে যদি জিয়াংকে ছেড়ে দেয় তাহলে তার প্রজেক্টও তাকে দিয়ে দিবে। তাই সে জিয়াংয়ের ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। সেটা খাওয়ার পরপরই তো জিয়াং অনেক বেশি মাতাল হয়ে পড়ে। চ্যান তো জিয়াংকে একটা রুমের মধ্যে দিয়ে আসে আর সে ইউকে কল করে। চ্যানের চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে ইউ চলে আসে। আর সে জিয়াংয়ের অনুমতি ছাড়া তার সাথে কোনো কিছুই করতে চাচ্ছিল না, তাই তাকে বাথটাবে নিয়ে যায়। ড্রাগের প্রভাবে তো জিয়াংয়ের অনেক বেশি খারাপ লাগছিল আর সে তাকে কিস করছিল। এখন আমাদের বর্তমানে সিন দেখানো হয়। ইউ তো জিয়াংকে বলছিল তুমি যদি চাও তোমার বিএফকে পুলিশ ধরে নিয়ে যাক তাহলে তুমি নিশ্চয়ই পুলিশকে কল করতে পারো, কারণ এই সব কিছুর পেছনে তোমার বিএফ আছে, সেই তোমাকে আমার বিছানা অবধি নিয়ে এসেছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি তাকে জিজ্ঞেস করো, তোমাকে সে বিক্রি করে দিয়েছে একটা প্রজেক্টের জন্য। জিয়াং তো বলতে শুরু করে আমি বিশ্বাস করি না, তুমি সব মিথ্যা কথা বলছো। ইউ তাকে বলে তুমি বিশ্বাস করো আর না করো আমি সব সত্য কথাই বলছি। আর সে জিয়াংকে বলে তুমি আমাকে বিয়ে করে নাও। জিয়াং তো বলতে শুরু করে আমি কখনোই তোমাকে বিয়ে করব না, এ কথা বলে সে কান্না করতে শুরু করে। আর সে ইউকে বলে তুমি যাই করো না কেন আমি পুলিশকে কল করবই। আর সে কল করে কিছু বলতেই যাবে তখন ইউ তার ফোনে তাকে ভিডিও দেখায় আর বলে দেখো আমি বারবার তোমাকে দূরে সরাচ্ছিলাম, তুমি নিজে আমাকে কাছে টেনে নিয়েছিলে। এই ভিডিও দেখার পর তো সে আরো বেশি কান্না করতে শুরু করে। আর সে ইউকে বলতে শুরু করে না এটা আমি করতে পারি না, এটা আমি হতে পারি না। ইউ তাকে বলে এখন তোমার কাছে একটাই অপশন আছে, তুমি আমাকে বিয়ে করে নাও। আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে দিব, তাহলে তুমি তোমার চেহারা কোথাও দেখাতে পারবে না। জিয়াং বলে তুমি আমাকে এরকম ভাবে ব্ল্যাকমেল করতে পারো না। ইউ তাকে বলে আমি করতে পারি, আমি যা বলি তাই করি। তাই তুমি চলো আমার সাথে, আমি তোমার প্যারেন্টসের সাথে দেখা করব, আমাদের বিয়ের ব্যাপারে তাদের সাথে কথা বলতে হবে। তারপর তারা জিয়াংয়ের বাড়ির বাইরে চলে যায়। জিয়াং তাকে বলছিল এই সব কিছুর মধ্যে আমার পরিবারকে টানা কি উচিত হবে। ইউ বলে হ্যাঁ দরকার আছে, কারণ এটা বিয়ে, বিয়ের মধ্যে পরিবারের হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর তারা বাড়ির ভেতরে চলে যায়। জিয়াংয়ের মা তো জিয়াংকে বলছিল তুমি সারা রাত কোথায় ছিলে, আমি তোমাকে কতগুলা কল করেছিলাম। তখনই তার মায়ের নজর ইউর দিকে যায় আর সে জিজ্ঞেস করে এই ছেলেকে। ইউ তখন তার মাকে তার পরিচয় দেয় আর বলে আমি এই জায়গায় জিয়াংয়ের জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছি। আর আমাদের মাফিয়া হিরো এত বেশি বুদ্ধিমান ছিল, সব গল্প সে ঘুরিয়ে ফিরিয়ে বলে। আর সে জিয়াংয়ের পরিবারকে বলে তার বয়ফ্রেন্ড আমাদেরকে ড্রাগ দিয়েছিল, আর এই কারণে আমরা দুজনে একে অপরকে কন্ট্রোল করতে পারিনি আর নাইট স্পেন্ড করে ফেলেছি। আর সে বলছে সে সব ভিডিও রেকর্ড করে ফেলেছে আর সবকিছু ভাইরাল করে দিবে। তাই এখন আমার এবং আপনার পরিবারের সম্মান বাঁচাতে আমাদের বিয়ে করতেই হবে। তাই আশা করছি এই বিয়েতে আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ আমি জিয়াংয়ের দায়িত্ব নিতে চাই। জিয়াংয়ের প্যারেন্টস তো রাজি হয়ে যায়, কিন্তু জিয়াংয়ের মা জিয়াংকে তার সাথে করে ভেতরে নিয়ে যায়। জিয়াং তো জিয়াংয়ের মাকে বলছিল মা আমি এই বিয়ে করতে চাই না। জিয়াংয়ের মা তাকে বলে তোমার রাজি হওয়া উচিত, কারণ এটা তোমার জন্য ভালো হবে। জিয়াংয়ের মা তারপর তাকে ভাবতে বলে সেখান থেকে চলে যায়। তখনই জিয়াং টেবিলের মধ্যে তার এবং তার বিএফের ছবি দেখতে পায়, যেটা সে ভেঙে ফেলেছিল। কাঁচ ভাঙার শব্দ পেয়ে তাড়াতাড়ি করে তো আমাদের হিরো ভেতরে চলে যায়। তারা ভেতরে যাওয়ার পর দেখতে পায় সে কাঁচ দিয়ে তার হাত কেটে ফেলেছিল। ইউ তো আসার পরেই তাকে কোলে করে নেয়। জিয়াং তো অজ্ঞান হওয়ার আগে বলতে শুরু করে তোমার নাটক বন্ধ করো।
তারপর তারা যখন হসপিটালে জ্ঞান ফিরে সে তার পরিবারকে এবং ইউকে দেখতে পায়। জিয়াংকে তার মা বলছিল, তুমি কেন এসব কিছু করেছো? তোমার কি একবারও আমাদের কথা মনে পড়েনি? তুমি যদি আর কখনো মরার কথা ভাবো, মনে করবে তোমার মাও মারা যাবে। তারপর জিয়াংয়ের প্যারেন্টস সেখান থেকে চলে যায়। ইউ তারপর জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কেন সুইসাইড করার চেষ্টা করেছিলে? তুমি কি ভেবেছো তুমি মারা গেলে তুমি বেঁচে যাবে? জিয়াং তো কাজ নিয়ে তখন আবারও সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু ইউ তাকে ধরে ফেলে আর বলে, তুমি যদি আজকের পর থেকে আর সুইসাইড করার চেষ্টা করো তুমি তো মরে যাবে, কিন্তু আমি তোমার বোনকে দেখে রেখেছি। তোমার ছোট বোনকে আমি পরে নিশানা বানাবো। জিয়াং তো বলতে শুরু করে, আমি ভাবতে পারিনি তুমি এত খারাপ হবে। ইউ তাকে বলে, তুমি যাই ভাবো না কেন, আমি তোমাকে বলে দিচ্ছি আজকের পর থেকে যদি নিজের ক্ষতি করার চেষ্টা করো, আমি এরকম কিছু করব যা তুমি ভাবতেও পারবে না। তারপর তো সে জিয়াংকে খাবার খেতে বলছিল, কিন্তু জিয়াং বলে, না আমি খাবার খাবো না। ইউ তাকে বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে তুমি আমার মুখ দিয়ে খাবার খেতে চাচ্ছ। আর সে জিয়াংকে বলে, আমি 3 পর্যন্ত গুনবো, তুমি যদি খাবার না খাও তাহলে কিন্তু আমি জোর করে তোমাকে খাবার খাওয়াবো আমার মুখ দিয়ে। জিয়াং তখন তাড়াতাড়ি করে উঠে বসে পড়ে আর খাবার খেতে শুরু করে। তার কিছুক্ষণের মধ্যেই তো সেখানে জ্যান চলে আসে আর বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, এই 2 দিনের মধ্যে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিছুক্ষণের মধ্যে সেখানে ইউ চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? জ্যান বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। ইউ তাকে বলে, তুমি কোন জিএফ এর কথা বলছো? তুমি কি ভুলে গেছো এটাই সেই মেয়ে যাকে তুমি আমার বিছানায় পেশ করেছিলে, যাতে আমি তার সাথে নাইট স্পেন্ড করতে পারি। জিয়াং তো অনেক বেশি প্যানিক হয়ে যায় আর বলে, আর কোনো কথা বলবে না, তোমরা এখান থেকে চলে যাও, আমি এসব কিছু আর সহ্য করতে পারবো না। তারপর তারা চলে যায়। তারপর সে ডিসচার্জ হওয়ার পর ইউ তাকে তার বাড়িতে নিয়ে যায়। জিয়াং তো ইউকে জিজ্ঞেস করে, এরকম অন্য কোনো উপায় নেই যা করলে তুমি ভিডিও ডিলিট করে দিবে? ইউ বলে, না আমাদের বিয়ের আগে কোনো কিছুই সম্ভব না, যদি আমাদের বিয়ে হয়ে যায় তাহলে আমি ডিলিট করেও দিতে পারি। জিয়াং তো তার বাড়িতে চলে যেতে চাচ্ছিল, কিন্তু সে বলে, না কোনো দরকার নেই, তুমি চাইলে অন্য কোনো রুমে থাকতে পারো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেও না। তারপর রাতে যখন ইউ শাওয়ার নিয়ে বসেছিল তখনই তার কাছে মেড আসে আর বলে, ম্যাডাম তার ক্ষতর জায়গায় ওষুধও লাগায়নি আর সে ওষুধও খাচ্ছে না। ইউ বলে, আমি গিয়ে দেখছি। তারপর সে চলে যায় তার রুমের মধ্যে যেখানে সে শাওয়ার নিচ্ছিল। আর সে যখন বের হচ্ছিল আমাদের হিরো তাকে মুগ্ধ হয়ে দেখছিল। জিয়াং যখন হঠাৎ করে ইউকে দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে? তোমার কি লজ্জা লাগছে না? তুমি কি জানো না ভেতরে আসার আগে নক করতে হয়? ইউদাকে বলে, আমি তো দরজা নক করেছিলাম, তুমি শোনোনি, মনে হচ্ছে তুমি আমার খেয়ালে ডুবেছিলে। তারপর তো ইউ এসে তার হাতের ড্রেসিং করতে শুরু করে। জিয়াং যদিও এখন আমাদের হিরোকে অনেক বেশি ঘৃণা করে, কিন্তু প্রথমবার সে তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে। ইউ তার ফরহেডে কিস করে চলে যায়। আসলে ইউ চাচ্ছিল আস্তে আস্তে তার মনে জায়গা করে নিতে, আর জিয়াংকে দেখে মনে হচ্ছিল তার মনও তার জন্য গলছে। তারপরে সিনে জিয়াং যখন বাইরে আসে সে একটা দোলনা দেখতে পায়, যে দোলনাটা অনেক বেশি সুন্দর ছিল। জিয়াং তো মেয়েটকে জিজ্ঞেস করে, এটা কার? মেয়েট বলে, আজকেই স্যার এটা আপনার জন্য লাগিয়েছে, যাতে বাড়িতে থাকলে আপনার একদমই বিরক্ত বোধ না হয়। জিয়াং তো মনে মনে ভাবছিল এটাই ভালো সুযোগ, সে বাড়িতে নেই, আমি সে ভিডিওটা খুঁজে ডিলিট করে দিতে পারবো। তাই সে ইউর স্টাডি রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে রুমটা লক ছিল। তখনই মেড সেখানে চলে আসে এবং তাকে খুলে দেয় আর বলে, আপনি যে কোনো বই এখান থেকে নিতে পারেন। মেডের চলে যাওয়ার পর সে ইউর ল্যাপটপ ধরে এবং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো পাসওয়ার্ডই রাইট হচ্ছিল না। তাই সে আশেপাশের কোনো পেপার খুঁজতে শুরু করে, যেটার মাধ্যমে সে বুঝতে পারে পাসওয়ার্ড কি হতে পারে, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। তখনই সেই জায়গায় আমরা দেখতে পাই ইউ তো চলে আসে আর বলতে শুরু করে, তুমি আমার স্টাডিতে কি করছো? আমার কোনো সাহায্য তোমার কি দরকার? জিয়াং বলে, না আমি তো কয়টা বই খুঁজতে এসেছিলাম। ইউ বলে, তোমার কি আমাকে বোকা মনে হয়? তাই সে বাহানা বানিয়ে বলতে শুরু করে, আসলে আমার কানের দুল পড়ে গিয়েছিল, আমি তো সেটাই খুঁজছিলাম। আসলে সে তার কানের দুল আগেই নিচে রেখে দিয়েছিল, তখন তো সেটা ইউ তাকে পরিয়ে দেয়। তারপরের দিন জিয়াং মেয়েটকে জিজ্ঞেস করে, ইউর জন্মদিন কবে? মেয়েটও তখন তাকে ডেট বলে দেয়। আসলে সে ভাবছিল তার জন্মদিনের ডেট তার পাসওয়ার্ড হতে পারে। তখনই তো ইউ তাকে ফোন করে আর বলে, আজকে আমরা বাইরে ডিনার করব, তাই তুমি রেডি থেকো। তারপরে সিনে আমরা তাদেরকে রেস্টুরেন্টে দেখতে পাই। তখন একটা মেয়ে সেখানে চলে আসে আর সে ইউর সাথে ফ্লার্টিং করার চেষ্টা করে, কিন্তু ইউ তাকে তাড়িয়ে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই ইউ তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফিরে। জিয়াংও সেই জায়গায় তাকে রুমের মধ্যে নিয়ে যেতে মেয়েটকে সাহায্য করছিল। এখানে আমরা জানতে পারি ইউ তো নাটক করছিল যাতে সে জিয়াংয়ের কাছে যেতে পারে। জিয়াং তাকে বিছানায় শুয়ে যখন চলে যাবে, ইউ তার হাত ধরে আর বলে, তুমি এখান থেকে যেও না, আমার কাছেই থাকো। জিয়াং বলে, হাত ছাড়ো, আমাকে যেতে দাও। ইউ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু পানি এনে দাও। জিয়াং তো পানি আনার জন্য চলে যায়, আর আমাদের হিরো বারবার উকি মেরে দেখছিল সে কি আসছে নাকি আসছে না। কিছুক্ষণের মধ্যে তো জিয়াং সেখানে চলে আসে এবং তাকে পানি পান করায়।
ইউ তো ইচ্ছে করে এরকম ভান করছিল, তার কোনো জ্ঞানই নেই। জিয়াং তো মনে মনে ভাবছিল এটা অনেক ভালো একটা সুযোগ হবে, তার রুমের মধ্যেও সে ভিডিও থাকতে পারে, তাই সে খুঁজতে শুরু করে। ইউ তখন ইচ্ছে করেই নড়াচড়া করতে শুরু করে আর ইচ্ছে করেই তাকে তার উপরে ফেলে দেয়। আর সে তো এরকম ভাবেই তাকে কিস করতে শুরু করে। আমাদের নায়িকা তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু পারছিল না। জিয়াং তো এবার অনেক বেশি রেগে যায় এবং তাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর তো ইউ ভাবছিল ভালোই কিসের বদলে থাপ্পড়। তারপর জিয়াং তো আবারও তার স্টাডি রুমে চলে যায় আর বারবার পাসওয়ার্ড দিতে শুরু করে। এরকম ভাবে একটা পাসওয়ার্ড ঠিক হয়ে যায় এবং সেটা সে খুলতে পারে। ল্যাপটপ খোলার পর সে ভিডিও খুঁজে পায় এবং সে ভিডিও ডিলিট করে দেয়। তারপর সে ইউর বাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইউ বারবার তাকে কল করছিল কিন্তু সে তাকে পাচ্ছিল না। ইউ তো অনেক বেশি রেগে যায়, তাই সে তাড়াতাড়ি করে চলে যায় জিয়াং এর ছোট বোনের কাছে এবং জিয়াংকে কল করায়। জিয়াংকে তার বোন কল করে বলতে শুরু করে, বোন তুমি কোথায়? দুলাভাই সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি করে এখানে চলে আসো। ইউ তার কাছ থেকে ফোন নিয়ে জিয়াংকে বলে, তুমি তো জানোই না আসলে কি হবে। তারপর সে তো জিয়াংয়ের বোনকে একটা কার্ড দেয় আর বলে, যাও তোমার বন্ধুদের সাথে পার্টি করো। জিয়াংয়ের বোন তো হ্যাপি হয়ে চলে যায়। তারপর জিয়াং তো বাড়িতে চলে আসে আর বলে, তোমার থেকে খারাপ মানুষ আমি জীবনেও দেখিনি। আমি ভাবতেও পারিনি তুমি আমার বোনকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করাবে। ইউ বলে, তুমি কি ভুলে গেছো আমাদের ডিল হয়েছিল, আর তুমি যে ভিডিও ডিলিট করে গিয়েছিলে সেই ভিডিও এখনো আমার কাছে আছে। তাই তুমি যদি চাও আমি এই ভিডিও ডিলিট করে ফেলি তাহলে তুমি চুপচাপ আমাকে বিয়ে করো, না হলে তোমাকে অনেক ভারী মূল্য দিতে হতে পারে। জিয়াং বলে, আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমি কোনো বড় ওয়েডিং সেরেমনি চাই না। ইউ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে, তুমি আমার সাথে আমার রুমে শিফট হয়ে যাবে। জিয়াংও তখন তার কথায় রাজি হয়ে যায়। তারপর তারা দুজনেই বিয়ের সার্টিফিকেট নিয়ে চলে এসেছিল। জিয়াং বলে, আমি আমার রুমে গিয়ে রেস্ট করব। তখন ইউ তাকে বলে, তুমি কি শর্ত ভুলে গেছো, তুমি আমার সাথে আমার রুমে শিফট হবে। জিয়াংও তখন ইউ রুমের মধ্যেই শিফট হয়ে যায়। তারপর ইউ যখন তার রুমের মধ্যে যায়, গিয়ে দেখতে পায় জিয়াং তো শুয়েছিল। তাই সে ভালোবেসে তার ফেস টাচ করছিল, কিন্তু সে ভয় পেয়ে যায়। জিয়াং বলে, তুমি কি করছো? তখন সে তার হাতে আংটি পরায় আর বলে, আমরা এখন লিগালি ম্যারিড, আমি যে কোনো কিছুই করতে পারি। ইউ তারপর শাওয়ার নিয়ে চলে আসে এবং সে বারবার তার থেকে দূরে সরছিল, কিন্তু সে তাকে হাত করে শুয়ে থাকে। ইউ তো জিয়াংকে বলছিল, তুমি যত আমাকে দূরে সরানোর চেষ্টা করবে আমি তত তোমার কাছে আসব। তাই জিয়াংও তখন তাকে আর দূরে সরানোর চেষ্টা করে না। ইউ তাকে কয়টা কিস করে এবং তাকে জড়িয়ে ধরে সেখানেই শুয়ে থাকে। তারপর জিয়াংকে দেখানো হয় যে কিনা অনেক দিন পর তার বান্ধবীর সাথে দেখা করতে রেস্টুরেন্টে গিয়েছিল। তারা দুই বান্ধবী মিলে সেখানে অনেক বেশি ড্রিঙ্ক করে আর মাতাল হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে ইউকে কল করা হয় আর বলা হচ্ছিল, আপনার ওয়াইফ অনেক বেশি মাতাল হয়ে পড়েছে, তাকে নিয়ে যান। ইউ তখন জিয়াংকে নেওয়ার জন্য সেখানে চলে যায় আর সে যখন জিয়াংকে টাচ করে, জিয়াং তো বলতে শুরু করে, আমাকে টাচ করবে না, আমি ম্যারিড। ইউ তো এ কথা শুনে অনেক বেশি হ্যাপি হয় আর সে তো জিয়াংকে বলতে শুরু করে, মনোযোগ দিয়ে দেখো আমি কে। জিয়াং বলে, একটু একটু আমার হাজবেন্ডের মতো মনে হচ্ছে। তখন ইউ বলে, না আমি তোমার হাজবেন্ডই। ইউ তো জিয়াংকে তার কোলে তুলে নেয় এবং তার বাড়িতে নিয়ে যায়। মির্টু সেই জায়গায় হ্যাংওভার স্যুপ নিয়ে আসে, কিন্তু জিয়াং খেতেই চাচ্ছিল না, তাই ইউ তাকে খাইয়ে দেয়। জিয়াং তো সেই জায়গায় তাকে একদমই ছাড়ছিল না। তারা সেই জায়গায় একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। এরকম ভাবে তারা নাইট স্পেন্ড করে ফেলে। তারপর জিয়াংয়ের যখন ঘুম ভাঙে, তার সব রাতের কথা মনে পড়ছিল আর অনেক বেশি লজ্জা লাগছিল। আর সে তো নিজে নিজেই বলছিল, আমি কেন ড্রিঙ্ক করি, আমি তো আজকের পর থেকে কখনোই ড্রিঙ্ক করব না। তখনই সার্ভেন্ট তাকে ডাকছিল খাবার খাওয়ার জন্য। তারপর সে যখন বিছানা থেকে ওঠে, দেখতে পায় বিছানার মধ্যে রক্তের দাগ। আর এই দাগ দেখার পরই সে বুঝতে পারে সেদিন তার এবং ইউর মধ্যে কোনো কিছুই হয়নি। ইউ তাকে বোকা বানিয়ে বিয়ে করেছে আর আজকে প্রথমবার ছিল তারা নাইট স্পেন্ড করেছে। সব জানার পর তো সে অনেক বেশি রেগে যায় এবং তারা জামা কাপড় গোছাতে শুরু করে আর তারা সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে ইউ তো অফিসে ছিল আর সে রাতের কথাই ভাবছিল। তাকে তার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের ব্যাপারে বললেও সে তো রাতের সব খেয়ালই ডুবেছিল আর সে প্রজেক্টের ব্যাপারে কোনো কিছুই নোটিস করে না। আর রাতের সবকিছু ভেবে সে তো অনেক স্মাইল করছিল। অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? তারপর ইউ বাড়িতে যাওয়ার পর তাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে জিয়াংকে কোথাও পায় না। তারপর সে রুমে আসার পর দেখতে পায় বিছানায় সে রক্তের দাগ আর সেখানে ডিভোর্স পেপার ছিল। ডিভোর্স পেপার দেখার পর তো সে সবকিছুই বুঝতে পারে আর অনেক বেশি রেগে যায়। আর সে জিয়াংকে খোঁজার জন্য তার বাড়িতে চলে যায়, যেখানে জিয়াং অনেক মজা করেই বই পড়ছিল। ইউ এসে দরজা নক করে। জিয়াং দরজা খুলে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইউ তো জিয়াংকে জিজ্ঞেস করে, সবকিছু কি চলছে, তুমি কি আমার কাছ থেকে ডিভোর্স চাও? জিয়াং বলে, হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। তুমি কি আমাকে বোকা মনে করেছো? আমি সবকিছু জানতে পেরে গেছি। তুমি তো অনেক ঘৃণিত এবং নিচু একজন মানুষ।
ইউ তো কোনোভাবেই তাকে নিজের জীবন থেকে সরাতে চায় না, তাই সে তাকে কোলে করে বিছানায় নিয়ে যায় আর সে জোর করে তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু আমাদের নায়িকা তাকে বাইট করে ফেলে। ইউর ঠোঁট থেকে রক্ত পড়ছিল, কিন্তু সে তারপরেও থামে না, সে জিয়াংকে কিস করে। জিয়াং তো ইউকে বলতে শুরু করে, আমরা একসাথে থেকে কোনো কিছুই করতে পারবো না, আমি তোমার সাথে থাকতে চাই না, তাই ডিভোর্স নিয়ে ফেললেই ভালো হবে। ইউ তাকে বলে, না আমি তোমাকে কখনোই ছাড়বো না। জিয়াং তো ইউকে রাগানোর জন্য ইচ্ছে করেই বলতে শুরু করে, আমি তোমার সাথে নাইট স্পেন্ড করেছি বলে কি হয়েছে, এটা কোনো বড় ব্যাপার না, কারণ আমি আমার এক্সের সাথেও নাইট স্পেন্ড করেছিলাম। ইউ বলে, তুমি মিথ্যা কথা বলছো। জিয়াং তো বলতে শুরু করে, তুমি মানতে রাজি না হলে না মানো, কিন্তু এটাই সত্যি। ইউ তো রেগে মেগে বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে যাওয়ার পরেও সব জায়গায় সে জিয়াংকেই কল্পনা করছিল। আর সে জিয়াংকে এত বেশি মিস করছিল, সেও বুঝতে পারছিল জিয়াংকে ছাড়া সে আর থাকতে পারবে না। তাই সে আবারও জিয়াংয়ের কাছে চলে যায় এবং দরজা নক করতে শুরু করে। জিয়াং দরজা খুলে তাকে বলতে শুরু করে, এখন আবার কি নিতে এসেছো? ইউ তো ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমি মানছি সব ভুল আমার, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমার সাথে ফিরে চলো, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। জিয়াং বলে, তুমি চলে যাও, আমি তোমাকে ক্ষমা করব না। এ কথা বলেই তো সে দরজা লাগিয়ে দেয়। ইউ তো সেখান থেকে যায় না, সারা রাত সেখানেই ছিল। সকালে জিয়াং যখন দরজা খোলে সে দেখতে পায় ইউ তো সেখানেই ছিল। তার যদিও ইউর জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু সে সেই কেয়ার তাকে দেখায় না। আর সে এরকম ভান করে তার কোনো কিছুই যায় আসে না। ইউ তো তারপরও তার পিছু করতে শুরু করে আর তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে থাপ্পড় বসিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট তো এই সব কিছুই দেখছিল আর ভাবছিল, এটা তো সেই বস না যে বসকে আমি চিনতাম। অন্যদিকে ইউর সব বন্ধুরাও তো তাকে নিয়ে কথাবার্তা বলছিল। তাকে দেখে তো আমাদের বন্ধুর মতো মনেই হচ্ছে না, মনে হচ্ছে একেবারে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ইউ তো মনের কষ্টে ড্রিঙ্ক করছিল। তখন তার একজন বন্ধু তাকে বলে, সে কোনো পোষা প্রাণী না, সে মানুষ, তাই তাকে জোর করে তুমি রাখতে পারবে না। তারপরে সিনে আমরা জিয়াংকে দেখতে পাই, যে কিনা তার অফিসে ছিল। তাকে তার বাবা কল করেছিল, এখানে আমরা জানতে পারি ইউ সবকিছু তার বাবাকে বলেছিল, যাতে সে তাকে বোঝায় যাতে ডিভোর্সটা না হয়। কিন্তু ডিভোর্সের ব্যাপারে জিয়াং তার বাবার কথাও শোনে না। অন্যদিকে জিয়াংয়ের কাছে তার ম্যানেজার আসে এবং একটা অফিসিয়াল ডিনারের জন্য তাকে যেতে বলে। জিয়াং বলে, আমি আপনার সাথে যেতে পারবো না। ম্যানেজার বলে, তুমি চিন্তা করো না, তোমাকে অ্যালকোহল খেতে হবে না। তাই জিয়াংও রাজি হয়ে সেখানে চলে যায়, কিন্তু সে যাওয়ার পর ইউকেও দেখতে পায়। ইউ তো জিয়াংকে সেই জায়গায় আস্তে আস্তে বলছিল, তুমি আমার কলের বা মেসেজের উত্তর কেন দিচ্ছ না? জিয়াং বলে, কারণ আমার উত্তর দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এ কথা বলে সে তো রেস্ট রুমে চলে যায়। তখনই তার কাছে একটা ছেলে চলে আসে, তার সাথে জোরাজুরি করতে শুরু করে। ইউ তো অনেক বেশি রেগে যায় এবং তাকে বলতে শুরু করে, তোমার এত সাহস, আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছ। আর সে ছেলের হাতেই সে পা রেখে দেয়। জিয়াং সেখানে ইউকে বলে, তাকে ছেড়ে দাও। ইউ তাই সে ছেলেকে ছেড়ে দেয় আর তাকে আবারও মানানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আর সে চলেই যাবে, তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। ইউ তো তাড়াতাড়ি করে তাকে সেখান থেকে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পর মেয়েটাকে বলে, মনে হচ্ছে পিরিয়ডের ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। ইউ তো সেই জায়গায় ডাক্তারকে ডাকে এবং সেই জায়গায় তার অনেক বেশি কেয়ার করছিল। তাকে ওষুধ খাওয়ানোর পর সারা রাত সে তার পাশেই ছিল আর সে তার পেটটাকে ডলে দিচ্ছিল, যাতে তার ব্যথা অনেকটাই কমে যায়। তারপরের দিন সকালে যখন সে জাগে, তখন তো সে চলেই যেতে চাচ্ছিল, কিন্তু ইউ তাকে বলে, খাবার খেয়ে যেও। তারপরে সিনে সে তো ডিভোর্স পেপার নিয়ে বসেছিল, তখনই তার কাছে কল আসে এবং তার বোন তাকে বলছিল, বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে আর পুলিশ তো আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছে না, তাই প্লিজ তাড়াতাড়ি করে এখানে চলে আসো। জিয়াং তখন তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়, যেখানে তার বাবাকে বন্দি করে রাখা হয়েছিল। আর পুলিশ তো তার বাবার সাথে তাদেরকে দেখাও করতে দিচ্ছিল না। জিয়াং আসার পর জিয়াংয়ের বোন এবং তার মা তাকে বলছিল, তোমার বাবার ওপর কেউ অভিযোগ করেছে, তোমার বাবা কোনো মেয়েকে হ্যারাস করেছে। তোমার বাবা অনেক ভালো একজন ডক্টর, সে কোনোভাবে এরকম কোনো কিছু করতে পারে না, একজন পেশেন্ট কিভাবে তার নামে এরকম অভিযোগ করতে পারে। জিয়াং তো সেখানে সেই মেয়েটাকে বলছিল, হতে পারে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমার বাবা একদমই এরকম না। সেই মেয়েটা তো সেই জায়গায় লাইভ স্ট্রিমিং করতে শুরু করে আর বলে, তোমরা সবাই দেখো তার আমার সাথে জুলুম করছে। এখানে আমরা জানতে পারি এই মেয়েটা তার ফলোয়ার্স এবং পাবলিকের সিম্প্যাথি পাওয়ার জন্য এইসব কিছু করেছিল। আর সে জিয়াংয়ের বাবাকে ইচ্ছে করে ফাঁসিয়েছিল, যদিও জিয়াংয়ের বাবা সেখানে কোনো কিছুই করেনি। এসব লাইভ স্ট্রিমিং তো ইউর ম্যানেজার দেখে ফেলে আর ইউকে দেখানোর জন্য চলে আসে। ইউর শরীরও সেই জায়গায় বেশি একটা ভালো ছিল না। ম্যানেজার বলে, আপনার ওয়াইফ বিপদে আছে, তাই সে তাড়াতাড়ি করে নিজের পরোয়া না করেই চলে যায়। অন্যদিকে জিয়াংয়ের ছোট বোন জিয়াংকে বলছিল, এখন তো দুলা ভাই আমাদেরকে বাঁচাতে পারে, কারণ তার রেপুটেশন অনেক বেশি ভালো আর সে অনেক বেশি ধনী, বাবাকে ছাড়াতে সে আমাদেরকে সাহায্য করতে পারে।
তাই তাড়াতাড়ি করে দুলাভাইকে কল করো। জিয়াং তো মনে মনে ভাবছিল, আমি তো তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিব, তাহলে আমি কিভাবে তার কাছে সাহায্য চাইবো। তারপরেও জিয়াং তার বাবাকে বাঁচানোর জন্য কল করে। তার কল করার সাথে সাথেই সে আমাদের ইউকে দেখতে পায়, সে কিনা আরো আগেই চলে এসেছিল। ইউ তো বলে, মাই ডিয়ার ওয়াইফ, আমি পেছনে আছি। ইউ তো সেই জায়গায় জিয়াংয়ের বাবাকে বাঁচানোর জন্য লয়ারকেও সাথে করে নিয়ে এসেছিল। ম্যানেজাররা তো সে মেয়েকে বলতে শুরু করে, নিজের ভুল আগেই স্বীকার করে নাও, না হলে আমাদের সাথে লড়াই করতে পারবে না। মেয়েটা কার্ড দেখার পরই বুঝতে পারে তারা অনেক বেশি পাওয়ারফুল। তার সত্যটা সবার সামনে নিশ্চয়ই চলে আসবে, তাই সে সবার সামনে সবকিছু স্বীকার করে। তাই জিয়াংয়ের বাবাও নির্দোষ প্রমাণিত হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। এসব দেখার পর তো জিয়াংয়ের মনে ইউর জন্য আরো বেশি জায়গা হয়ে যাচ্ছিল। ইউর শরীর তো সে জায়গায় খারাপ হতে শুরু করে এবং জিয়াং তার কেয়ার করছিল। ইউ বলে, আমার অনেক বেশি ভালো লাগছে, তুমি প্রথমবার আমার কেয়ার করছো। তারপর তারা সবাই মিলে তো জিয়াংয়ের বাবার বাড়িতে চলে আসে। আর তারা সবাই জিয়াংয়ের বাবাকে রেস্ট করতে বলছিল, কারণ তার ওপর দিয়ে অনেক বেশি ধকল গিয়েছে। জিয়াংয়ের মা তো ইউকে বলছিল, তুমি বসো, তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, আমি এখনই খাবার বানিয়ে নিয়ে আসছি। কিন্তু ইউ তাকে বলে, আমি অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, আপনাদের ওপর অনেক বেশি ধকল গিয়েছে, তাই এত কষ্ট করতে হবে না। মানে বলতে গেলে সে জিয়াংয়ের পরিবারকে অনেক বেশি সম্মান করত। তারপর তারা সবাই মিলে একসাথে খাবার খেতে শুরু করে। অন্যদিকে ইউ তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ জিয়াং এখন তার সাথে ডিভোর্স করবে না। তারপর জিয়াং যখন বিছানায় আসে, ইউ তাকে কিস করতে শুরু করে। জিয়াং বলে, তুমি এসব কিছু কি করছো? ইউ বলে, আজকে আমি এত ভালো কাজ করেছি, তুমি কি আমাকে পুরস্কার দিবে না? আমার তো মনে হলো তুমি অনেক বেশি হ্যাপি। জিয়াং বলে, হ্যাঁ আমি অনেক বেশি হ্যাপি, কিন্তু তোমার শরীর তো ভালো না। ইউ বলে, আমি তোমার কাছে সবসময় অনেক বেশি স্ট্রং। এই কথা বলে সে তো জিয়াংয়ের অনেক বেশি কাছাকাছি চলে আসে, তারা নাইট স্পেন্ড করে নেয়। তারপর সকালে যখন জিয়াং ওঠে, দেখতে পায় ইউ তো সেই জায়গায় রান্না করছিল। ইউ জিয়াংয়ের মাকে হেল্প করছিল। এটা দেখার পর সে তো অনেকটাই অবাক হয়, কারণ যতই দিন যাচ্ছিল ইউ তো তার প্রতি অনেক বেশি মিষ্টি হয়ে যাচ্ছিল। ইউ তো খুশি হয়ে জিয়াংয়ের কাছে চলে যায় আর বলে, আজকে আমি তোমার জন্য সকালে নাস্তা বানিয়েছি, দেখো। তারপর তারা সবাই মিলে মজা করে খাবার খেতে শুরু করে। জিয়াংয়ের এটা দেখার পর অনেক বেশি ভালো লাগছিল, কারণ সে তার প্যারেন্টসকে অনেক বেশি সম্মান করত। জিয়াংও আস্তে আস্তে তাকে তার মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছিল। তারপর তারা দুজনে মিলে দুপুরের খাবার রান্না করার প্রস্তুতি গ্রহণ করছিল। এখন তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অনেক লাভিডাবি কাপাল। তারপরে সিনে খাবার খাওয়ার সময় জিয়াংয়ের মা বলছিল, জিয়াং তুমি এত ঝাল রান্না করেছো, যদি ইউর পেট ব্যথা করে। কিন্তু ইউ তো মজা করে খাবার খাচ্ছিল, কারণ তার ওয়াইফ রান্না করেছে বলে কথা। আর সে মজা করে খাবার খায়। তারপর রাতে সিন দেখানো হয়, সে তো জিয়াংকে ধরে শুয়েছিল। ইউ তো এখনো রোমান্টিক মুডে ছিল। জিয়াং বলে, আজকে আমার শরীরে কোনো শক্তি নেই। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে ইউর পেট ব্যথা করতে শুরু করে। জিয়াং তো বুঝতে পারে সে আসলে বেশি স্পাইসি খাবার খেতে পারে না, তাই সে তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে, বেশি ড্রিঙ্ক করার কারণে তার পেটে আগেই সমস্যা ছিল, আর বেশি স্পাইসি খাবার খাওয়ার কারণে তার পেট ব্যথা এত বেশি বেড়ে গেছে। এসব জানার পর তো জিয়াংয়ের অনেক বেশি খারাপ লাগে। সেখানে অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে, ম্যাডাম আপনি যখনই ডিভোর্সের কথা বলেন, স্যার তো সারা রাত ভরে ড্রিঙ্ক করে, তাকে বোঝালেও সে ড্রিঙ্ক করা ছাড়ে না। বেশি ড্রিঙ্ক করার কারণে তার পেটে ব্যথা অনেক বেশি বেড়ে গেছে। জিয়াং তো সেই জায়গায় তাকে ভালোবেসে দেখতে শুরু করে, আর সে হয়তো বুঝতে পারছিল সে তাকে কত বেশি ভালোবাসে। জিয়াং তো ইউর ফেস টাচ করছিল। ইউ তখন জেগে যায়। জিয়াং বলে, তুমি এখনো জেগে আছো? ইউ বলে, হ্যাঁ, আর আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ তুমি আমাদের সম্পর্ককে অ্যাকসেপ্ট করে নিয়েছো। তারপরে সিনে জিয়াং তার পাশেই শুয়েছিল। ইউ তো ওঠার পরেই বলতে শুরু করে, আমার ওয়াশরুমে যেতে হবে। জিয়াং তো একটা বোতল বের করে আর বলে, ডাক্তার বলেছে তুমি বের হতে পারবে না বা নড়াচড়াও করতে পারবে না, তাই এটার মধ্যেই করে ফেলো। সে যখন এসব কিছু বলছিল তার তো অনেক বেশি হাসি পাচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। ইউ তারপর পানি খেতে চাচ্ছিল, কিন্তু সে বলে না, ডাক্তার বলেছে পানিও খেতে পারবে না, আর সে এক ফোঁটা পানি তাকে খাইয়ে দিচ্ছিল। কিন্তু ইউ তো সে জায়গায় তাকে কিস করে ফেলে আর বলে, তুমি যে পানি আমাকে খাওয়াচ্ছিলে এর থেকে এটা বেশি বেটার, এখন আমার ভালো লাগছে। জিয়াং তো বলতে শুরু করে, তোমার কি কোনো লজ্জা শরম আছে? আমরা কিন্তু হসপিটালে আছি। তখন সে বলে, হসপিটালে আছি বলে কি হয়েছে, তুমি তো আমার ওয়াইফ। তারপরে সিনে তো তারা বাড়িতে চলে এসেছিল। জিয়াং তো তার বন্ধুর বার্থডে ছিল, তাই সে জায়গায় চলে যায়। তার সে বন্ধু তো জানতো না চ্যানের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, তাই সে বলতে শুরু করে, তুমি কেন তাকে সাথে করে নিয়ে আসোনি? আমি তো তাকেও ইনভাইট করেছিলাম। জিয়াং তো তার এক্সের কথা শুনে একদমই হ্যাপি হয় না। তার কিছুক্ষণের মধ্যেই চ্যান সেখানে চলে আসে। চ্যানকে দেখার পর তো জিয়াংয়ের অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তখনই ইউ তাকে কল করে আর বলে, তুমি তোমার অসুস্থ স্বামীকে ছেড়ে কিভাবে চলে যেতে পারো? জিয়াং বলে, আন্টি তো বাড়িতে আছে তোমার খেয়াল রাখার জন্য।
ইউ বলে, তোমার মধ্যে যা আছে তা কারো কাছেই নেই, আমার তো শুধুমাত্র তোমাকেই চাই। আর সে তো একেবারে বাচ্চাদের মতো তার কাছে বায়না করছিল। অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে ভাবছিল এটা কি সত্যি আমাদের সে বস যাকে সবাই ভয় পেত। চিয়াং কল কেটে দিবে কিন্তু চেনের শব্দ আমাদের হিরো শুনতে পায়। ইউর তো তাই একদমই সবর হচ্ছিল না, আর সে জিয়াংয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে চেন তো জিয়াংয়ের কাছে চলে যায় আর তাকে বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর সে তো জিয়াংকে তার সাথে প্যাচ আপ করতে বলছিল। জিয়াং বলে, আমি এখন যেমন আছি অনেক বেশি বেটার আছি, ইউ তোমার থেকে অনেক বেশি বেটার। যাই হোক, সে যাই করেছে আমাকে সত্য কথা বলে দিয়েছে। সে তোমার মতো না যে কিনা আমাকে স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে। আর তোমাদের দুজনের মধ্যে যদি আমাকে বলা হয় কাউকে চুজ করতে, আমি ইউকেই চুজ করব। এ কথা তো ইউ শুনতে পায় আর সে তো অনেক বেশি হ্যাপি হয়েছিল। আর সে তো জিয়াংয়ের কাছে গিয়ে বলতে শুরু করে, ওয়াইফ, আমি এখানে তোমাকে পিক করতে এসেছি। আর সে চ্যানকে বলে, আমি তোমার আঙ্কেল হই আর সে আমার ওয়াইফ, যখনই তুমি তাকে দেখবে আন্টি বলে ডাকবে। জিয়াং তো সে থেকে ইউর কথা শুনে স্মাইল করছিল। চ্যান তো আপসেট হয়ে দাঁড়িয়ে পড়ে, একটু লোভ করার কারণে সে সবই হারালো। জিয়াং তো ইউকে বলে, আমি জানতাম না চ্যান আজকে এই পার্টিতে আসবে, তাই তুমি প্লিজ আমাকে ভুল বুঝবে না। ইউ বলে, তোমার এক্সপ্লেন করতে হবে না, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তাই ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলবে না। ইউ তো জিয়াংকে বলছিল, কালকে আমার বাবা আসবে, প্রথমবার তোমার তার সাথে দেখা হবে, আমি তো অনেক বেশি এক্সাইটেড। তারপর তারা ইউর বাবার কাছে চলে যায়। ইউর বাবা তো অনেক বেশি হ্যাপি হয় জিয়াংকে দেখে আর তাকে ব্রেসলেট উপহার হিসেবে দেয়। জিয়াং তো বলতে শুরু করে, এটা অনেক বেশি দামি, এটা আমি নিতে পারবো না। ইউর বাবা তাকে বলে, এখন তুমি আমার ছেলে বউ, তোমার থেকে বেশি দামি কোনো কিছুই না। ইউ সেই জায়গায় ইশারা করতে শুরু করে, তাই জিয়াং সেটা রেখে দেয়। ইউর বাবা তো জিয়াংকে বলছিল, এখন তার দায়িত্ব তোমাকে প্রোটেক্ট করা, সে যদি সুন্দরভাবে করতে না পারে আমার কাছে বিচার দিবে। তোমার সাইড নেওয়ার জন্য আমি তো আছি, আমি তার পা ভেঙেই রেখে দিব। জিয়াং তো সে থেকে অনেক বেশি হ্যাপি হয় এত ভালো একটা শ্বশুর পেয়ে। তারপর জিয়াং এবং ইউ যখন হাঁটছিল তখনই আমরা দেখতে পাই একটা মেয়েকে তার ফাদার এবং মাদার জোর করছিল বিয়ে করতে। মেয়েটা কান্না করছিল আর বলছিল, আমি পড়াশোনা করতে চাই। জিয়াং তো সেই মেয়েটার সাইড নিয়ে কথা বলছিল। মেয়েটার প্যারেন্টস তো বলতে শুরু করে, তুমি তার সাইড নিয়ে যখন এতই কথা বলছো, তুমি তার পড়াশোনার দায়িত্ব নিবে, কারণ আমাদের কাছে তো ফালতু টাকা নেই নষ্ট করার মতো। ইউ আর জিয়াং তখন দায়িত্ব নেয় সে মেয়েটাকে পড়াশোনা করানোর জন্য। তারপর তারা বাড়িতে চলে যায়। ইউ তো জিয়াংকে বলতে শুরু করে, আমি কি কোনো রিওয়ার্ড পাবো? আর সে তো জিয়াংয়ের পা টিপে দিচ্ছিল। জিয়াং বলে, হ্যাঁ অবশ্যই। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি শাওয়ার নিয়ে আসছি। কিন্তু ইউ যখন শাওয়ার নিতে যায় এসে দেখতে পায় সে তো আরো আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই সে কোলে করে তাকে বিছানায় সুন্দরভাবে শুইয়ে দেয়। ইউ তো সে জায়গায় তাকে ভালোবেসে দেখছিল। তারপরের দিন তো জিয়াং তার অফিসে বসেও ঘুমাচ্ছিল। আশেপাশের সবাই তো জিয়াংকে দেখে বলছিল, আমার তো মনে হয় সে গর্ভবতী। তাদের এসব কথাবার্তা শোনার পরও তারও কিছু সন্দেহ হয় আর সে টেস্ট করার জন্য হসপিটালে চলে যায় আর সে জানতে পারে সে সত্যি গর্ভবতী। আর সে তো বুঝতে পারছিল না সে কিভাবে রিয়াক্ট করবে, তাই সে ভাবে এখন সে ইউকে কোনো কিছুই বলবে না। কিন্তু এই ব্যাপারে তো ইউর অ্যাসিস্ট্যান্ট জানতে পেরে যায় আর সে ইউকে বলে দেয়, আপনি তো বাবা হতে চলেছেন। ম্যাডাম আজকে হসপিটালে গিয়েছিল আর চেক করার পর জানতে পেরেছে সে গর্ভবতী। একথা জানার পর তো সে অনেক বেশি হ্যাপি হয়। তারপর বাড়িতে যাওয়ার পর তো সে মেয়েটকে সবকিছুই বলে দেয় আর বলে, আন্টি এখন আপনি তাকে কোনো কিছুই বলবেন না, আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, যেদিন সে নিচে থেকে এসে আমাদেরকে সবকিছু বলবে সে গর্ভবতী। সেখানে নেনিও তো অনেক বেশি হ্যাপি হয়। তারপর তারা দুজনেই তো অপেক্ষায় ছিল কখন জিয়াং এসে তাদেরকে সবকিছু বলবে। কিন্তু জিয়াং আসার পর তো কোনো কিছুই বলে না। ইউ তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু একটা বলতে চাও? কিন্তু জিয়াং তাকে বলে, না কোনো কিছু তো বলার নেই। জিয়াং তো মনে মনে ভাবছিল, আমি এখনো মানসিকভাবে প্রস্তুত না, আমি বুঝতে পারছি না কিভাবে আমি রিয়েক্ট করব, তাই আমি তোমাকে এই ব্যাপারে বলতে পারবো না। তারপরে সিনেদো ইউ জিয়াংকে তার অফিসের মধ্যে ছেড়ে দিয়ে আসে। কয়েকজন কলিগ সেখানে দেখে ফেলে আর তারা কথা বলতে শুরু করে, আমার তো মনে হয় সে প্রেসিডেন্টকে ফাঁসিয়ে ফেলেছে আর হতে পারে সে প্রেসিডেন্টেরই বাচ্চার মা হতে চলেছে। তারা এই সব কিছুই বলা বলি করছিল। তারপর ম্যানেজার চলে আসে আর জিয়াংকে বলে, আজকে আমাদের হসপিটালে গিয়ে একজন ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে। তারপর তারা দুজনেই হসপিটালে চলে যায়। ইউর অ্যাসিস্ট্যান্ট যখন এ ব্যাপারে জানতে পারে সে ইউকে জানায়। ইউ তো ভয় পেয়ে যায় আর ভাবতে শুরু করে জিয়াং আবার অ্যাবর্শন করিয়ে ফেলবে না তো। তাই তারাও হসপিটালে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় জিয়াং তো অফিসের কোনো কাজের জন্য এসেছিল। এবার গিয়ে তো ইউ শান্ত হয়। ইউ জিয়াংকে বলে, চলো আমরা বাড়িতে চলে যাই। জিয়াং তাকে বলে, আমার ব্যাগটা ধরো, আমি ওয়াশরুম থেকে আসছি। ইউ তো অনেক গর্ব করে সে ব্যাগটা ধরেছিল। এসব কিছু তো আবার তার ম্যানেজার দেখছিল। জিয়াং এর ম্যানেজার তো ইউকে বলছিল, আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমাকে কি বলবেন জিয়াং আর আপনার সম্পর্ক কি?
ইউ তো সেই জায়গায় তাকে আংটি দেখাতে শুরু করে আর বলে আমরা হাজব্যান্ড এবং ওয়াইফ। ম্যানেজার তো অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে জিয়াং তো অনেক বেশি চালাক, এত বড় একটা মুরগি ফাঁসিয়েছে। এবার তো আমাদের কোম্পানিতে বারবার লাভ আর লাভ হবে, আর আমাদের কোম্পানি সব প্রজেক্ট পাবে। তারপর জিয়াং যখন আবার অফিসে যায়, সবাই তো তাকে নিয়ে কথা বলছিল সে কোনো ভালো মেয়ে না, সে বড় লোকদেরকে ফাঁসায়, প্রেসিডেন্টকে সে তার চালে ফাঁসিয়ে ফেলেছে। তখনই তো সেই জায়গায় ইউ চলে আসে। সব মেয়েরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলতে শুরু করে প্রেসিডেন্ট তো কত বেশি হ্যান্ডসাম, তাকে দেখলে তো যে কোনো মেয়েই ফিদা হয়ে যাবে। তারপর মিটিং শুরু হয়ে যায় আর সেই জায়গায় ইউ তো বলতে শুরু করে আমি চাই জিয়াং প্রেজেন্টেশন দিক। জিয়াং তারপর প্রেজেন্টেশন দেওয়া শুরু করে দেয়, কিন্তু ইউ তো আমাদের নায়িকাকেই দেখছিল। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর সে সবার সামনে হাততালি দেয় আর সবার সামনে স্বীকার করে আসলে সে আমার ওয়াইফ, কারণ সে অবশ্যই সহ্য করতে পারবে না তার ওয়াইফের নামে কেউ খারাপ খারাপ কথা বলবে। এ কথা জানার পর তো অনেকেই শকড হয়ে যায়, আবার অনেকেই জেলাস হয়ে যায়। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর তো ইউ সে প্রজেক্ট জিয়াংয়ের কোম্পানিকেই দিয়ে দেয়। মিটিং শেষ হলে সবাই তো চলে যায়, তারা দুজনে একসাথে ছিল। জিয়াং তাকে বলে আমি তো ভেবেছিলাম তুমি অনেক খারাপ একজন মানুষ, কিন্তু এখন তো আমার মনে হয় সব থেকে ভালো হাজব্যান্ডেরা এরকমই হয়। তুমি আর যেরকমই হও আমার সব বিপদে আমার পাশে ছিলে, আমাকে প্রোটেক্ট করেছো, তাই আমি সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই। ইউ তাকে বলে তুমি এসব কি বলছো, আমি তোমার হাজব্যান্ড, এটা আমার দায়িত্ব। জিয়াং তো ভাবতে শুরু করে মনে হচ্ছে বাচ্চার ব্যাপারে তাকে বলে দেওয়াই উচিত হবে। তাই সে ইউকে জিজ্ঞেস করে তোমার কি বাচ্চা পছন্দ। ইউ তাকে বলে হ্যাঁ অবশ্যই, আমি আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসবো, আর আমি তো বাচ্চা অনেক বেশি পছন্দ করি। তারপর তারা দুজনেই কিস করে, কিন্তু জিয়াং সেখানে তাকে কোনো কিছুই বলেনি। তারপরে সিনে তারা জানতে পারে যে মেয়ের পড়াশোনার দায়িত্ব তারা নিয়েছিল সেই মেয়েকে কেউ কিডন্যাপ করেছে। তারপর তারা তো সেই মেয়েকে খোঁজার জন্য চলে যায়, কারণ তাকে বাঁচাতে হবে। তখনই সে গ্রুপের লিডার চলে আসে, আর সে লিডার তো আমাদের হিরোকে অনেক ভালোভাবেই চিনত। আর সে লিডার তো তার সব লোকদেরকে বকতে শুরু করে আর বলে তোমাদের এত সাহস, তার উপর হাত দেওয়ারও চেষ্টা করেছ, তোমরা কি জানো সে কে। এসব দেখার পর তো জিয়াং অনেকটাই অবাক হয়। তখন সব গুন্ডারাও তো সেই জায়গায় তাদের কাছে ক্ষমা চায়। তারপরে সিনে জিয়াং জানতে পারে ইউ তো অনেক মানুষকেই সাহায্য করেছিল, অনেক জায়গায় সে এতিমখানা বানিয়েছিল, রাস্তা মেরামত থেকে শুরু করে অনেক ভালো কাজে সাহায্য করেছিল। তার এই ভালো কাজের জন্য অনেকেই তাকে সম্মান করত। জিয়াং তো ইউকে জিজ্ঞেস করে তুমি আবার এসব কিছু কবে করেছ, আর এসব ব্যাপারে কেন আমাকে কোনো কিছু বলনি। ইউ তাকে বলে আসলে রোড বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই সব কিছু তোমার কারণেই হয়েছিল। এখানে আমরা জানতে পারি ইউ তার অ্যাসিস্ট্যান্টের সাথে গাড়িতে বসেছিল এবং কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছিল। তখনই জিয়াং দৌড়াতে দৌড়াতে সেদিক থেকে আসছিল, কিন্তু রোড একদমই ভালো ছিল না, তাই সে পড়ে যেতেই নিবে, তার মা তাকে কোনো রকম ভাবে ধরে ফেলে। ইউ যখনই সবকিছু দেখতে পেয়েছিল সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এখনই ব্যবস্থা করো যাতে এই রোডটাকে মেরামত করা হয়, যাতে জিয়াং কখনই পড়ে না যায়। আর বর্তমানে সে জিয়াংকে বলছিল সেদিন প্রথম দেখাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি জানি আমার পদ্ধতি ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসা সবসময় তোমার প্রতি সত্য ছিল এবং আমি সবসময় তোমার প্রতি সিনসিয়ার ছিলাম। জিয়াং তো হ্যাপি হয়ে তাকে গর্ভধারণের কথাও বলে দেয়। ইউ এবং সে তো অনেক বেশি হ্যাপি ছিল। তারপর আমাদের কিছু মাসের পরে সিন দেখানো হয় যেখানে জিয়াংয়ের পেটটা তো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, আর তার গর্ভধারণের শেষ সময় চলছিল। ইউ তো হঠাৎ করে তার কাছে চলে আসে এবং তাকে কিস করতে শুরু করে। জিয়াং তাকে বলে তুমি এসব কিছু কি করছো, তুমি কি জানো না আমি গর্ভবতী, আমরা এই সব কিছু করতে পারবো না। ইউ বলে আমি তো কোনো কিছুই করছি না, আমি শুধু আমার ওয়াইফকে ভালোবাসছি। তারপর তারা দুজনেই তাদের ওয়েডিং সেরেমনির কথা বলতে শুরু করে। ইউ তো জিয়াংকে বলছিল তুমি এত গোলুমোলু হয়ে গেছো, তুমি তো এখন ওয়েডিং ড্রেসও পরতে পারবে না, না হলে আমরা বিয়ে এখনই করে ফেলতাম। জিয়াং বলে কোনো ব্যাপার না, আমরা আমাদের ডেলিভারির পরে বিয়ে করে ফেলবো। এ কথার মধ্যেই তারা রোমান্টিক হচ্ছিল, তখনই মেট সেখানে চলে আসে। তারা যখন কিসিং করছিল তখনই হঠাৎ করে তার পেট ব্যথা করতে শুরু করে। ইউ তো অনেক বেশি হাইপার হয়ে যায় আর বলতে শুরু করে আমি বুঝতে পারছি না আমি কি করব। তারা অনেক কাছাকাছি ছিল, তাই মেট তো চলে গিয়েছিল, তাই সে বারবার মেটকে ডাকছিল। জিয়াং তো ইউকে বলতে শুরু করে আমার থেকে বেশি ভয় তুমি পাচ্ছ, তুমি না বাচ্চা তো আমি জন্ম দিব। ইউ তাকে কোলে তুলতে চাচ্ছিল, কিন্তু সে বলেন আমি হাঁটতে পারবো। তারপর আমাদের হসপিটালে সিন দেখানো হয়। জিয়াং এর পুরো পরিবার এবং ইউর বাবাও সেখানে ছিল। ইউ তো সে থেকে অনেক বেশি প্যারেশান হচ্ছিল। জিয়াং এর মা বারবার তাকে শান্ত করছিল, আর সবাই জিয়াংকে বলছিল তুমি শান্ত থাকো, সবকিছু ঠিকভাবে হবে। তখনই ডাক্তার সেখানে চলে আসে আর বলে আপনাদের বাচ্চা পুরোপুরি সেফ আছে। ইউ তো জিজ্ঞেস করে আমার ওয়াইফ কেমন আছে। ডাক্তার বলে আপনার ওয়াইফও ঠিক আছে। তারপর তারা পুরো পরিবার তো অনেক বেশি হ্যাপি হয়ে একসাথে বসেছিল।
ইউ তো জিয়ানকে বলছিল তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য। তারা সবাই তো সেই জায়গায় ডিসকাস করতে শুরু করে বাচ্চা বড় হলে সে এটা শিখাবে, সে এটা শিখাবে। ইউর বাবা বলে তোমরা সবাই সবকিছু শিখিও, সে আগে বড় হোক, কিন্তু সবার প্রথম কাজ তার নামকরণ করতে হবে। তাই এখন বলুন আমার নাতির নাম কি হবে? তারা সবাই তো এক একটা নাম বলতে শুরু করে। ইউ বলে না আমার ছেলের নাম হবে কিম ইউজি। সবাই তো এই নাম শোনার পর অনেক বেশি হ্যাপি হয়, কারণ এই নামটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। তারা তো সেই জায়গায় জিজ্ঞেস করে কিন্তু এটার অর্থ কি? ইউ তাকে বলে এই নামের অর্থ হচ্ছে লাভ নাইট। এই বাচ্চা যেহেতু আমাদের ভালোবাসার অংশ, তাই আমাদের বাচ্চার নাম লাভ নাইট হবে। তারা সবাই তো এটা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার 1 লক্ষ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি সিলভার প্লে বাটনটা পেতে পারি।